সকালে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা ভাঙতেই মনে হলো আজকে তো আমার কলেজের প্রথম দিন। তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হতে গেলাম। আর ফ্রেশ হতে হতে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি ইবনুল হাসান, ইন্টার প্রথম বর্ষ। আমরা দুই ভাই এক বোন। আমি বড়, বাবা আইনজীবী আর মা হচ্ছেন গৃহিণী। সো এবার গল্পে ফেরা যাক। তারপর ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম, আর মা আমাকে দেখিয়ে বলল, তুই আজকে এত সকালে ঘুম থেকে উঠলি? সূর্য কোন দিকে উঠলো আজ? মা তাড়াতাড়ি খাবার দাও, কলেজে যেতে হবে। আচ্ছা বস, খাবার দিচ্ছি। তারপর খাবার খেয়ে সাইকেল নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। এলাকার মোড়ে এসে রনিকে, মানে আমার বন্ধু, ওকে ফোন দিলাম। হ্যাঁ দোস্ত, তুই 1 মিনিট দাঁড়া, আমি আসছি। আচ্ছা আয়। তারপর রনি সাইকেল নিয়ে আসলো। আমরা দুজন কলেজে গেলাম। তারপর কলেজে সাইকেল রেখে আমাদের ক্লাস কোনটা সেটা একজনকে জিজ্ঞেস করলাম। অতপর ক্লাসেও চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখলাম আমার সব হারামি বন্ধুগুলো বসে আছে। তারপর তাদের সাথে ক্লাস করতে লাগলাম। আর যেহেতু প্রথম দিন, তাই তাড়াতাড়ি ছুটে হয়ে গেল। তারপর ক্লাস থেকে বেরিয়ে সিঁড়ি থেকে নিচে নামতেই কারোর সাথে ধাক্কা খেলাম, আর সাথে সাথেই আমাকে চড় দিল। ওই ফকিরের বাচ্চা, চোখ কি হাতে নিয়ে ঘুরোস? আসলে সরি, আমি দেখতে পাইনি। সরি? কিসের সরি? মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। তোর ঘরে কি মা বোন নাই? আরে আজব তো, আমাকে এভাবে বকছেন কেন? বললাম তো সরি, তারপরেও এসব বলছেন। তোর সাহস কি করে হয় আমাকে এইসব বলার? তুই জানিস আমি কে? আমি এই কলেজের সভাপতির মেয়ে। ও, এই জন্য এত দেমাগ? ওই ইবনুল, চল, এসব ফালতু মেয়ের সাথে কথা বলার ইচ্ছে নাই। তারপর আমরা চলে আসলাম, কিন্তু ওইদিকে মেয়েটি তার বান্ধবীদের সাথে বলছে, শালার সাহস কি করে হয় আমাকে এইসব বলার? তাকে যদি আমি উচিত শিক্ষা না দিতে পারি, তাহলে আমার নাম রাইসা না। আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া শেষ করে ঘুম দিলাম। ঘুমটা ভাঙলো ফোনের শব্দে, আর ফোন রিসিভ করলাম। ওপাশ থেকে রনি বলল, কিরে, আজকে তো 4টার সময় ফুটবল খেলা, তুই জানিস না? ওহো, মনে ছিল না। আচ্ছা তোরা মন্টু মামার দোকানে দাঁড়া, আমি আসছি। তারপর তাড়াতাড়ি করে তাদের কাছে গেলাম। সিয়াম, মানে আমার বন্ধু, ওকে বললাম, হ্যাঁ বল। দোস্ত, আজকে ওই এলাকায় যেতে হবে, তাই চল তাড়াতাড়ি যাই। তারপর আমরা অন্য এলাকায় যাই, আর খেলা যথারীতি সময়ে শুরু হয়ে গেল। কিন্তু একসময় আমার শট গিয়ে একটা বাড়ির জানালার কাছে গিয়ে লাগে। তারপর হঠাৎ করে ওই মেয়েটি বাড়ি থেকে বের হয়ে আসলো, আর তারপর এসে বলল, কে কাছে বল মারছে? সবাই চুপ করে আছে। তখন আমি বললাম, আমি। তুই আমার শালা, তোকে তো আমি মেরেই ফেলবো। সরি, আসলে খেলতে গিয়ে লেগে গিয়েছে। তারপর আরও কিছু বকা দিয়ে চলে গেল। আমি তারপর বাসায় চলে আসলাম। সন্ধ্যায় পড়তে বসলাম এবং পড়া শেষ করে খাবার খেয়ে শুয়ে পড়লাম। এবং শুয়ে শুয়ে ভাবছি, মেয়েটার রাগী হলেও তার চোখগুলো খুবই সুন্দর। আমি তো তার প্রেমে পড়ে গেলাম। একা একাই হাসছি। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। তারপর উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজে চলে গেলাম। আর কলেজের গেট দিয়ে ঢুকতেই যাব, তখনই একটা মেয়ে বলল, ভাইয়া, আপনাকে রাইসা আম গাছের নিচে ডাকছে। তারপর সাইকেল রেখে আম গাছের নিচে গেলাম। দেখলাম ওই রাগী মেয়েটা। আমি সামনে যেতেই আমাকে দেখে বলতে লাগলো, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলছি, আর কালকের জন্য সরি। প্লিজ, তুমি আমাকে মেনে নাও। আমি তো হা করে তাকিয়ে আছি আর ভাবছি, এ তো মেঘ না চাইতেই জল। তবু আমি কিছু না বলে সেখান থেকে ক্লাসে চলে গেলাম। যথাসময়ে ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবতে লাগলাম, আসলেই কি সে আমাকে ভালোবাসে, নাকি আমার উপর প্রতিশোধ নেয়ার জন্য এসব বলছে? মনে হয় প্রতিশোধ নেয়ার জন্য। তারপর উঠে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর বিকেলে উঠে হাঁটতে গেলাম। সন্ধ্যায় এসে একটু পরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তারপর তাড়াতাড়ি করে উঠে না খেয়েই কলেজে চলে গেলাম। তারপর কলেজের গেটের সামনে যেতেই কালকের মেয়েটা বলল,
ভাইয়া, রাইসা হাসপাতালে। রাইসা আত্মহত্যা করতে গিয়েছিল। আমি তাড়াতাড়ি করে হসপিটালে চলে গেলাম। তারপর দেখি বেডের উপর শুয়ে আছে। আমাকে দেখে অন্যদিক ফিরল। আমি কাছে গিয়ে তার মাথায় হাত দিলাম আর বলতে লাগলাম, এসব কেউ করে পাগলি? তাহলে তুমি কালকে আমাকে কিছু না বলে চলে গেছো কেন? এমনি, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি এই জন্য হাত কাটবা? তারপর থেকে রাইসার সাথে সম্পর্ক শুরু করলাম। সে আমার অনেক খেয়াল রাখতো আর সবসময় শাসন করত আমি কোনো ভুল করলে। আর এভাবেই 1 বছর চলে যায়। ইন্টার পরীক্ষার 2 মাস আগে তার ব্যবহার পাল্টাতে লাগলো। আগের মতো আমাকে সময় দেয় না। তখনই একদিন হঠাৎ করে দেখলাম যে রাইসা একটা ছেলের সাথে ফুচকা খাচ্ছে। আমি তখন তাদের সামনে গেলাম আর গিয়ে বললাম, রাইসা, এই ছেলেটাকে জানতে পারি? ও সে হলো সাগর, আমার খালাতো ভাই। ও আচ্ছা। তারপর কিছু না বলে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে আছি। তখন রনি ফোন দিল। দোস্ত চল কোথাও ঘুরতে যাই। আচ্ছা, বিকেল 4টার সময় মন্টু মামার দোকানে থাকবি। আচ্ছা, আমি বাবার বাইক নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর 4টার সময় রনির সাথে ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে রাত 8টা বেজে গেল। রাস্তা দিয়ে আসছি, তখন একটা ঘর থেকে শুনতে পেলাম, বাঁচাও বাঁচাও। আমি আর রনি ঘরের ভিতরে গেলাম। তারপর গিয়ে দেখলাম একটা লোককে 3 জন মিলে আটকে রেখেছে চেয়ারের সঙ্গে। আর আমরা যেতেই লোকগুলো বলল, কে রে, তারা কে? আমরা যেই হই না কেন, আগে বল এই লোকটিকে মারছিস কেন? আমরা যা ইচ্ছে তাই করব, তাতে তোর বাপের কি? রনিকে বললাম, রনি চল শুরু করি, আর সহ্য হচ্ছে না। তারপর আমি আর রনি ওদেরকে মারতে লাগলাম। আর মারামারি শেষ করে লোকটিকে জিজ্ঞেস করলাম, চাচা, আপনাকে ওরা মারছিল কেন? বাবা, আসলে তারা ছিল ফিকের লোক। ফিকে আমার মেয়েকে বিয়ে করতে চায়। ফিকে হলো একটা গুন্ডা। আমি যদি আমার মেয়েকে তার সাথে বিয়ে না দেই, তাহলে আমাকে মেরে আমার মেয়েকে জোর করে বিয়ে করবে। চাচা, আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। তা বাবা, তোমার বাবার নাম কি? অ্যাডভোকেট রুহুল আমিন। কি? তোমার বাবার নাম অ্যাডভোকেট রুহুল আমিন? চাচা, কিন্তু কেন? আমি তোমার বাসায় যাব। তারপর আর কি, চাচাকে নিয়ে বাসায় গেলাম। গিয়ে দেখি বাবা সোফায় বসে টিভি দেখছে। আমাকে দেখেই বাবা বলল, কিরে, এতক্ষণ কই ছিলি? আমাকে কিছু বলতে না দিয়েই চাচা বাবার সামনে গেল। আর চাচাকে দেখে বাবা বলল, কিরে রহমান, তুই এতদিন পরে আমার কথা মনে পড়লো? আর বলিস না, আমি কাউকে কিছু না বলে বিদেশে গিয়েছিলাম, আমার পরিবার সহ। আচ্ছা বস, তা ইবনুলকে কোথায় পেলি? আজকে তোর ছেলের জন্য আমি বেঁচে আছি। তোর মনে আছে আমরা ছোটবেলায় কি কথা দিয়েছিলাম? তাহলে চল, সেটা এখন সময় হয়েছে। তোর ছেলের সঙ্গে যদি আমি আমার মেয়ের বিয়ে দেই, তাহলে পিকের আর কিছুই করার থাকবে না, আর আমাদের কথাও রক্ষা হবে। তাহলে কালকে ওদের বিয়ে। আমার তো বিয়ের কথা শুনে মাথা ঘুরতে লাগলো। বাবা এটা কি বলছে? আর আমি তো রাইসাকে ভালোবাসি, আমার রাইসার কি হবে? মনে মনে বলতে লাগলাম। আমি মার কাছে গিয়ে বললাম, মা, আমি রাইসাকে খুব ভালোবাসি। মা, তুমি কিছু করো। কিছু করার নেই, দাঁড়া, আমি রহমান ভাইয়ের কাছ থেকে মেয়েটার ছবি নিয়ে আসি। আর তোর ফোনটা দে। লে হালুয়া, আমি মাকে কি বললাম আর মা আমাকে কি বলল। নে, ফোনে মেয়েটির ছবি আছে, দেখে নিবি। আর একটু পরে তোর গায়ে হলুদ, তোর বন্ধুদের জানিয়ে দে। মা ফোন রেখে চলে গেল। আমি বাথরুমে গেলাম। তারপর বাথরুমে গিয়ে অনেক কান্না করলাম। কিছুক্ষণ পর বেরিয়ে এসে বিছানার দিকে চোখ পড়ল। আর চোখ পড়তেই দেখলাম রাইসার মতো ছবি। তারপর কাছে গিয়ে ফোনটা হাতে নিতে যা দেখলাম, এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ এটা রাইসার ছবি। আমি তো খুশিতে নাচতে লাগলাম আর বললাম, এ তো মেঘনা চাইতেই জল।
তারপর আমি আমার সব বন্ধুদের কল দিয়ে বললাম। একটু পর সবাই চলে আসলো। রাত 11টার দিকে মা আমাকে হলুদ দিতে নিয়ে গেল। আমি টুলে বসে আছি, সবাই এক এক করে হলুদ দিয়ে চলে গেল, আর আমি বন্ধুগুলো হলুদ দিয়ে চলে গেল। তারপর যথারীতি বিয়েটা হলো। আমি ছাদে দাঁড়িয়ে ভাবছি, রাইসা তো জানে না যে আমার সাথে বিয়ে হচ্ছে, সে হয়তো জানে অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। যদি তাই হয় তাহলে তো রাইসা আমাকে কল দেওয়ার কথা, কিন্তু 2 দিন থেকে তো সে আমার সাথে যোগাযোগই করছে না। তাহলে কি সে আমাকে ভালোবাসে না? না না, তা কি করে হয়? আমাদের প্রায় 2 বছরের রিলেশন, সেটা কি মিথ্যা হতে পারে? হঠাৎ করে আমার কাঁধে কে যেন হাত রাখলো। তারপর পিছনে তাকিয়ে দেখি রনি। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি করিস? তোর তো আজকে বাসর রাত, শালা যা বাসর ঘরে যা। আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি দরজা বন্ধ করে খাটের দিকে তাকালাম। আমার তাকানো দেখে রাইসা মুখ তুলে আমাকে দেখে তো অবাক। তুই এখানে? তার মানে তোর সাথে আমার বিয়ে হয়েছে? আমি। কিন্তু তুমি আমাকে তুই করে বলছো কেন? তুই কি মনে করেছিলি আমি তোকে ভালোবাসি? না, আমি আমার খালাতো ভাই সাগরকে ভালোবাসি। তার মানে তুমি আমার সাথে 2 বছর অভিনয় করছো? সেটা তুই এখন বুঝতে পারলি। মনে আছে তুই একদিন আমাকে অপমান করেছিলি? আমি সেদিন থেকে চাইছিলাম তোকে কষ্ট দিতে, আর এখন আমি তা সফল হয়েছি। তুমি এই জন্য আমার পবিত্র ভালোবাসা নিয়ে খেললে? আরে রাখ তোর ভালোবাসা, তোর সাথে আমার যায় নাকি ফকিন্নি? আমি চোখের পানি ধরে রাখতে পারছি না, তাই তার সামনে চোখের জল চলে এলো। তোকে আরো কষ্ট দিব, কারণ এখন কষ্ট দিলে কেউ বুঝতে পারবে না, আর বিয়ে করে আমার লাভ হলো তোকে শাস্তি দিতে পারবো। কিছু বলছি না, শুধু চোখের জল মুছছি। আমি খাটে ঘুমাতে গেলাম, কিন্তু তখনই রাইসা আমাকে চড় দিল আর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তুই আমার সাথে ঘুমাতে পারবি না, তুই বারান্দায় গিয়ে ঘুমা। আমি আর কিছু না বলে বালিশ নিয়ে বারান্দায় গেলাম। কাঁথা নিয়ে শুয়ে শুয়ে ভাবছি রাইসাকে কিভাবে আমার প্রেমে ফেলা যায়। এইসব ভাবতেই একটা বুদ্ধি মাথায় আসলো। তারপর এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে ফজরের নামাজ পড়ে বাইরে হাঁটতে বের হলাম। কিছুক্ষণ হেঁটে বাসায় ফিরলাম, আর বাসায় ফিরে দেখি সবাই নাস্তার টেবিলে। আমিও চুপচাপ খাবার খেয়ে রুমে গেলাম, আর রুমে এসে দেখি রাইসা ফোনে কথা বলছে, কিন্তু আমাকে দেখেও না দেখার ভান করলো। আমি আর কিছু বললাম না। আমি বিছানায় গিয়ে বসতেই আমার গালে একটা চড় দিল আর বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার পাশে বসার? যা নিচে যা। আমি কিছু বললাম না, বাইরে চলে আসলাম। আর বাইরে কিছুক্ষণ ঘুরে বাসায় আসলাম। বাসায় আসতেই মা বলল, বৌমাকে নিয়ে তোর শ্বশুর বাড়ি থেকে ঘুরায়। না আমি পারবো না, আমার কাজ আছে। যেতে বলছি যাবি। আচ্ছা, রেডি হতে বলো। সে রেডি আছে, তুই রেডি হয়ে আয়। আমি সোফায় তাকিয়ে দেখি সে রেডি হয়ে বসে আছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আবারও ক্র্যাশ খেলাম। রূপের বর্ণনা দিলাম না, কারণ এটা না দেয়াই ভালো। তারপর আমি রেডি হয়ে তাকে নিয়ে শ্বশুরবাড়ি আসলাম। আর আসতে আসতে প্রায় বিকেল হয়ে গিয়েছে। আসার সময় তার সাথে কোনো কথা হয়নি, আর বাসায় এসেই আমাকে বলল, আজকে একটা পার্টি আছে, তুই আমার সাথে যাবি, কারণ আমাকে বাবা একা যেতে দিবে না। কেন? সেখানে কেন? এসব যাওয়ার দরকার নেই। এটা বলতেই রাইসা আমাকে ঠাস করে চড় দিল আর বলল, চুপ, আমার মুখের ওপর কথা বলিস। সরি, আচ্ছা যাব। তারপর রাতে তাকে দেখলাম ছোট ড্রেস পরেছে, আর তারপর আমি তাকে বললাম, তুমি এইসব পরে পার্টিতে যাবে? আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোর বাপের কি ফকিন্নি? আর কিছুই বললাম না। অতপর তার সাথে তাদের গাড়ি নিয়ে পার্টিতে গেলাম। আমি পার্টির এক কর্নারে দাঁড়িয়ে আছি, আর তাকে দেখলাম সে মদ খাচ্ছে আর সাগরের সাথে নাচানাচি করছে। সাগর রাইসাকে অন্য কিছু করতে চাইছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি রাগে সাগরকে মেরে রাইসাকে বাড়ি নিয়ে আসলাম, আর বিছানায় শোয়াতেই আমাকে রাইসা বলল, ওই যান, কই যাও?
আদর করো না। এই, আমি বুঝলাম এটা মদ খেয়ে মাতলামি করছে। কি হলো, করো না। রাইসা আরও অনেক কিছু বলতে লাগলো। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। তারপর আমিও হারিয়ে গেলাম তার মাঝে। বাকিটা ইতিহাস। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি রাইসা কাঁথা জড়িয়ে কান্না করছে। আর বুঝলাম আমার শরীরে কোনো কাপড় নেই। তার মানে আমি এটা কি করলাম? তুই আমার সাথে এটা করবি? কুত্তারা বাচ্চা, তুই আমার সব শেষ করে দিলি। আসলে তুমি কালকে ড্রিঙ্কস করে উল্টোপাল্টা করছিলে, তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সরি। তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। তারপর রাইসা একটা কাচের গ্লাস নিয়ে আমার মাথায় আঘাত করলো। সাথে সাথে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। মাথা ফেটে রক্ত পড়ছে, কিন্তু রাইসা এটা দেখে হাসছে। কিছুক্ষণ এভাবে চলার পর আমি আর চোখ মেলে তাকাতে পারছি না। চোখ বন্ধ হয়ে গেল। আর যখন চোখ খুললাম তখন দেখলাম আমি বিছানায় শুয়ে আছি, আর আমার শ্বশুর পাশে বসে আছে। বাবা, তোমার ঘুম ভেঙেছে? তুমি বাথরুমে পড়ে গিয়েছিলে কেন? দেখে শুনে চলতে পারো না? আমি হা করে তাকিয়ে আছি। তাকিয়ে আছো কেন? না মানে মাথা ঘুরে পড়ে গেছিলাম তো, তাই। এখন আমি ঠিক আছি, আপনি যান। তারপর আরও কিছু কথা বলে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, এইরকম মিথ্যা কথা বলতে পারলো রাইসা? একটু পর রাইসা আসলো আর বলল, কি রে, কেমন দিলাম? আর তুই কোনোদিন আমার উপর অধিকার দেখাতে আসবি না। চুপ করে আছি। কলেজে তুই আমার সাথে কোনো কথা বলবি না। এখন রেডি হ, আমি তোদের বাসায় যাব। আর আমাদের এসব কথা যদি অন্য কেউ জানে তাহলে তোর খবর আছে। আচ্ছা, কেউ জানবে না। তারপর রেডি হয়ে বাসায় আসলাম। আর বাসায় আসতেই মা বলল, কি রে, তোর মাথায় ব্যান্ডেজ কেন? আসলে মা বাথরুমে পড়ে গিয়েছিলাম, তাই একটু ফেটে গিয়েছে। আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তারপর ফ্রেশ হয়ে খাবার খাচ্ছি, তখন বাবা বলল, কি রে, তুই বৌমাকে নাকি কলেজে নিয়ে যাবি না? যাবো তো, তাকে রেডি হতে বলো। আমি রেডি হতে বলবো মানে? তোর বউ তুই বল। রাইসাকে বললাম, রাইসা রেডি হও। তারপর খাওয়া দাওয়া শেষ করে রাইসাকে নিয়ে বাইরে আসলাম। একটা রিক্সাকে ডাক দিলাম। রাইসা গিয়ে রিক্সায় বসলো আর আমাকে বলল, তুই অন্য রিক্সা নিয়ে আয়। ঠিক আছে। তারপর রিক্সা ভাড়াটা দিয়ে দিলাম। আর আমি সাইকেল নিয়ে কলেজে আসলাম। আর কলেজে গিয়ে দেখি রাইসা সাগরের হাত ধরে হাঁটছে। তারপর আমি তাদের সামনে গেলাম। রাইসা, তুমি সাগরের হাত ধরে হাঁটছো কেন? আমি সাগরকে ভালোবাসি তাই। আর তুই কে? আমি তোকে বলতে যাব? যা ভাগ ফকিরনি। আমি কিছু না বলে চলে আসলাম, কারণ সেখানে থাকলে মাথা গরম হয়ে যাবে। একটা গাছের নিচে বসে কান্না করতে লাগলাম। তখনই রনি আসলো। দোস্ত, তুই কান্না করিস কেন? আরে না, চোখে কি যেন একটা পড়েছে। তুই আমার চোখকে ফাঁকি দিবি? আসলে বন্ধুগুলো এমনই হয়, কিছু না বললেও সব বোঝা যায়। কিন্তু সব বন্ধু এক না। তারপর তাকে আজ পর্যন্ত রাইসের সাথে কি কি হয়েছে সব কিছুই বললাম। আর সব শুনে রনি বলল, তুই সহ্য করিস কি করে? আর সাগর ছেলেটা ভালো না, এটা তুই জানিস না? আমি কি করব? সেই তো আমার কথা শুনতেই চায় না, কথায় কথায় অপমান করে। তুই কিছু বলতে পারিস না? আমি বলি না, কারণ যদি ছেড়ে চলে যায় তখন। আচ্ছা, দেখি কিছুদিন। তারপর দুজনে ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। এভাবেই চলে গেল 2 মাস। এই 2 মাসে রাইসা আমাকে অনেক অনেক অপমান করেছে, আর অনেক জ্বরও দিয়েছে, কিন্তু আমি কখনো মুখ তুলে তাকাইনি। কিন্তু হঠাৎ করে একদিন সকালে রাইসা মাথা ঘুরে পড়ে গেল। আমি বাসায় পড়ছিলাম। রাইসার চিৎকার শুনে সবাই আসলো, আর আমি বিছানায় রাইসাকে শুয়ে দিলাম এবং ডক্টরকে ফোন দিল। কিছুক্ষণ পর ডক্টর আসলো, আর ডক্টর দেখে বলল, খুশির সংবাদ আছে, উনি মা হতে যাচ্ছেন। কি সত্যি আমি দাদা হব? সত্যি। ওয়াও, আমি ফুপু হব, কি মজা!
আলহামদুলিল্লাহ। আমি এত খুশি হয়েছি যা বলে বোঝাতে পারবো না। রনিকে ফোন দিয়ে বললাম, তারপর সবাই চলে গেল। তখন রাইসা আমাকে বলল, আজকে তোর জন্য আমার পেটে বাচ্চা আসলো, আমি এই বাচ্চাকে নষ্ট করে ফেলবো। প্লিজ এইসব করো না। তুমি আমাকে যত কষ্ট দাও আমি মাথা পেতে নেব। না, আমি এই পাপী বাচ্চাকে রাখবো না। আমি তোমার পায়ে ধরি, তবুও তুমি বাচ্চাটা নষ্ট করো না। চুপ করে আছে। আমি কিছু না বলে বাইরে চলে আসলাম। তারপর সারাদিন বাইরে ঘুরে রাতে বাসায় আসলাম। বাসার গেটে আসতেই দারোয়ান চাচা বলল, বাবা, বাড়ির সবাই একটা বিয়েতে গেছে, আপনি নাই দেখে আপনাকে রেখে গেছে। ও আচ্ছা, তা আসবে কোন সময়? মনে হয় কালকে। তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি একটা মেয়ে আমার বুকে ঘুমিয়ে আছে। আমি ভালো করে দেখলাম এটা তো রাইসা না। হঠাৎ করে দরজা ভাঙার শব্দ হলো। সবাই ভিতরে এসে দেখে মেয়েটি আমার সাথে শুয়ে আছে। তুই এত খারাপ নিজের বউকে রেখে? সি 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 সি। কিছুই বুঝলাম না। আর আমার সাথে মেয়ে আসলো কোথা থেকে? তোর মতো ছেলে আমি আমার পেটে ধরেছিলাম। বাবা মেয়েটিকে জিজ্ঞেস করলো, তুমি কে? আসলে উনি আমাকে টাকা দিয়ে রাতে এখানে আনেন ওইসব করার জন্য। কি? আমি তোকে কোন সময় টাকা দিলাম? আমি তো তোকে চিনিই না। তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা, তোর মুখ যেন আমি আর না দেখি। তখন আমি রাইসার দিকে তাকিয়ে দেখলাম রাইসা মুস্কি মুস্কি হাসছে। আমার আর বোঝার বাকি রইল না যে এটা কে করেছে। আমি জানি এখন যদি হাজারও বলি তবুও কেউ বিশ্বাস করবে না। তাই ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আসার সময় রাইসাকে বললাম, তোমাকে খুব বেশি ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে কষ্টই দিলে। আর আজ যেটা করলা, যাই হোক, একটা কথা মনে রাখবা, আজ তুমি আমাকে অবহেলা করছো, ঠিক একদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবা। বাই, ভালো থেকো। তারপর আমি নিজের যন্ত্রণা নিয়ে চলে আসলাম বাড়ি থেকে। কাউকে কিছুই বললাম না। ঢাকায় যাব, কিন্তু উদ্দেশ্য অজানা। বাসে উঠলাম, বাস যথারীতি চলতে লাগলো। 5 ঘন্টা পরে ঢাকায় আসলাম আর বাস থেকেও নামলাম। খুব খিদে পেয়েছে, তাই দোকানে গেলাম। দোকানে বসে আছি, পকেটে হাত দিয়ে দেখি মাত্র 20 টাকা আছে। তাই দোকানদারকে চা দিতে বললাম। আর দোকানদার চাচাকে বললাম, চাচা একটা কাজ দিতে পারবেন? হ্যাঁ চাচা, পারবো। তারপর চাচার সাথে হেঁটে যাচ্ছি। তারপর আমি চাচাকে আবার বললাম, চাচা থাকার জন্য কি জায়গা হবে? চাচা চলবে। কত টাকা দিতে হবে? আচ্ছা চাচা। তারপর চাচা একটা লোকের কাছ থেকে রিক্সা নিয়ে দিল আর আমাকে পরিচয় করিয়ে দিল। উনি আমাকে বললেন কাল থেকে চালাতে। তারপর চাচা বস্তিতে নিয়ে গেল। দেখলাম ছোট একটি ঘর, অনেক ময়লা। তারপর চাচা বলল, হ্যাঁ চাচা চলবে। তারপর চাচা চলে গেল। আমি ব্যাগ রেখে ঘর পরিষ্কার করতে লাগলাম। পরিষ্কার করতে করতে রাত 10টা বেজে গেল। খুব খিদেও পেয়েছে, কী যে করব। তারপর পানি খেয়ে ঘুমিয়ে পড়লাম। অতবার সকালে ফজরের নামাজ আদায় করে রিক্সার গ্যারেজে চলে গেলাম। তারপর একটি রিক্সা নিয়ে বের হলাম, কিন্তু কিছুই চিনি না। তাই একটা মোড়ে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর একটা মহিলা আসলো আর আমাকে বলল, এই ছেলে, এই জায়গায় যাবে? হ্যাঁ যাব, কিন্তু আমি তো নতুন, তাই একটু চিনিয়ে দিলে ভালো হবে। আচ্ছা চলো। তারপর তার দেখানো পথ অনুযায়ী সেখানে চলে গেলাম। উনি ওখানে নেমে আমাকে 50 টাকা দিল। আমি চলে আসলাম। এভাবে প্রায় 1টা পর্যন্ত রিক্সা চালিয়ে 420 টাকা হলো। তারপর গ্যারেজে চলে আসলাম। গ্যারেজের মালিককে 350 টাকা দিতে হবে প্রতিদিন, আর বাকি যা থাকবে সেটা আমার। তারপর টাকা দিয়ে দোকান থেকে কিছু খাবার কিনে আনলাম। অতবার বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসলটা সেরে নিলাম। অতবার খাবার খেয়ে শুয়ে পড়লাম। খুবই ক্লান্ত লাগছিল।
তাই শুয়ে শুয়ে ভাবছি আমাকে পড়াশোনা করতে হবে। তাই ভাবলাম কালকে কলেজে ভর্তি হব আবার। তাই রনিকে ফোন দিলাম। আরে দোস্ত, তুই কই? তোর ফোন বন্ধ কেন? আরে থাম থাম, আস্তে। তুই আমার একটা কাজ করে দিতে পারবি? বল কি কাজ? আর শুনলাম তোকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? আমার সব সার্টিফিকেট আর কলেজের টিসি এনে দিতে পারবি? আচ্ছা, আমি তোকে এনে ইমেলে পাঠিয়ে দেব। এবার বল কাহিনী কি? তারপর তাকে সব বললাম, আর রনি সব শুনে আমাকে বলল। তুই এখন কোথায়? খরচ কিভাবে চালাচ্ছিস? তারপর আমি বললাম, আমি কোথায় আছি এটা তুই কাউকে বলবি না, কথা দে। আচ্ছা বলবো না, বল এবার। আর দেখ তোর বিকাশ নাম্বারে 3,000 টাকা গেছে কিনা। আমি ঢাকায় আছি, একটা বস্তিতে থাকি, আর এখন আমি রিক্সা চালাই। আর তুই আমাকে টাকা দিলি কেন? কি, তুই এসব করিস? ওই মেয়েকে যে কি করতে ইচ্ছে করছে। আর টাকাগুলো রেখে দে, কলেজে ভর্তির সময় লাগতে পারে। আচ্ছা দোস্ত, রাইসা কেমন আছে? রাইসা সাগরের সাথে সবসময় কথা বলে, কলেজে এসে দেখা করে। ও আচ্ছা, বাই, পরে কথা বলবো। আচ্ছা ভাই, ঠিক মতো খাবার খাবি আর নিজের যত্ন নিবি। আচ্ছা। তারপর ফোন রেখে রিকশায় উঠে রিকশা নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর রাত 9টা পর্যন্ত রিকশা চালিয়ে আরও 400 টাকা হলো। কিছু বাজার করলাম, আর কিছু হাঁড়ি পাতিল আর একটা প্লেট কিনলাম। সব কিছু নিয়ে বাসায় গেলাম। তারপর রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের নামাজ আদায় করে রান্না করে একটা কলেজে গেলাম, আর গিয়ে ভর্তি হয়ে আসলাম। কলেজে 9টা 30 থেকে 1টা পর্যন্ত ক্লাস। আমি বাসায় ফিরে দোকানে গেলাম কিছু বই কিনতে। তারপর বই কিনে রিক্সা নিয়ে বের হলাম। তারপর রাত 9টা পর্যন্ত রিক্সা চালিয়ে বাসায় আসলাম। অতঃপর রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে বস্তির লোকজনের সঙ্গে ভালো পরিচয় হলো। সকালে ঘুম থেকে উঠে রান্না করছি, এমন সময় একটা লোক আসলো। আমি আঙ্কেল ডাকি। তারপর উনি বলল, বাবা, ইবনুল কি করো? এই তো আঙ্কেল, রান্না করছি। এখন আমার
আর ছোট লোক নই। এখন আমার বাড়ি গাড়ি সব আছে, কিন্তু ভালোবাসার মানুষটাই নেই। নিজের পরিবারের কথা ভুলেই গিয়েছিলাম। জন্য একটা স্কুল করেছি। অতবার বাসায় এসে গোসল করে খাবার দাবার খেয়ে একটু শুয়ে আছি আর ভাবছি যে আমার মেয়েটা কেমন হয়েছে। আমার কি কপাল, জন্মের পর থেকে আমি আমার মেয়েকে একবারও দেখলাম না। তারপর একটু শুয়ে থেকে রেডি সরি আপনাদের এই সুন্দর মুহূর্তে বিরক্ত করার জন্য। আসলে আমরা এখানে একজনকে ধরতে এসেছিলাম। আমি কথাগুলো বলছিলাম আর রাইসা আমার দিকে তাকিয়ে থাকলো। ওইদিকে রাইসা তার মেয়েকে বলল, মা জান্নাত, তুমি এতদিন তোমার বাবাকে খুঁজছিলে তাই না? ওই যে উনি তোমার বাবা। ও তাই, আচ্ছা আমি বাবার কাছে গেলাম। তারপর আমি গাড়িতে উঠতে যাব,
এমন সময় পিছন থেকে বাবাই বাবাই বলে ডাকতে লাগলো। আমি পিছনে তাকালাম, দেখলাম জান্নাত দৌড়ে আসছে। আমি আর থাকতে না পেরে 2 হাত বাড়িয়ে দিলাম। জান্নাত আমার কাছে এসে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবাই, আমাকে ছেড়ে যেও না। বাবাই, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। আচ্ছা বাবাই, যা। খাবার খেয়ে শুয়ে পড়লাম। জান্নাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে জান্নাত আমাকে ডাকতে লাগলো। বাবাই, ও বাবাই, ওঠো না। আরে ও বাবাই। আহ, আর একটু ঘুমাই না মা? না, ওঠো। বাবাই, আমার খুব খিদে পেয়েছে। কি? আমার আম্মুর দেখি খিদা পেয়েছে। তারপর তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে দোকানে গেলাম আর দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসলাম। বাবাই, কি নিয়ে আসছো? মা, তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। তাহলে তুমি আমাকে খাইয়ে দাও। তুমি খাইয়ে না দিলে খাবো না। আচ্ছা মামনি। তারপর জান্নাতকে খাইয়ে দিতে লাগলাম। জান্নাতও তার পিচ্চি হাত দিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। যখন জান্নাত আমাকে খাইয়ে দিতে লাগলো তখন মনে হলো আমি পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছি, আমার আর কিছুই দরকার নেই। তখন জান্নাত বলতে লাগলো, জানো বাবাই, মা তোমার জন্য প্রতিদিন রাতে কান্না করে। মা কান্না করতে করতে বলে, আমাকে মাফ করে দাও। ও তাই? আচ্ছা তুমি বসো, আমি হাত ধুয়ে আসছি। তারপর হাত ধুয়ে আসলাম। তখন জান্নাত বলল, বাবাই, তুমি ফুপির বিয়েতে যাবে না? না মা, আমার কাজ আছে, তুমি রেডি হও, তোমাকে নিয়ে মার্কেটে যাই। তারপর রেডি হয়ে মার্কেটে গেলাম। জান্নাতের জন্য অনেক কিছু কিনলাম। সবার জন্য কিনে জান্নাতকে নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গেটের কাছে আসতেই আমি ব্যাগগুলো ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলাম এবং জান্নাতের হাতে একটা নম্বর লিখে দিলাম আর বললাম, মামুনি শোনো, এটা হলো আমার নাম্বার, আর আমার কথা যখন তোমার মনে পড়বে তখন আমাকে ফোন দিবে, ঠিক আছে? আচ্ছা বাবাই। মা। তারপর জান্নাত গালে চুমু দিয়ে চলে গেল। আমিও চলে আসলাম আর ড্রাইভারকে ফোন দিয়ে বললাম, তুমি অন্য গাড়ি দিয়ে চলে আসো, আমি চলে যাচ্ছি। আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম, কারণ এখানে থাকলে মা বাবার কাছে যেতে মন চাইবে। অতবার আমি একটা কাজ শেষ করে বিকেলে বাসায় আসলাম। তখনই একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম আর ওপাশ থেকে বলতে লাগলো, তোর পরিবারকে যদি বাঁচাতে চাস তাহলে কাউকে কিছু না বলে 2 লাখ টাকা নিয়ে এই ঠিকানায় চলে আই। কে আপনি এটা বলুন। আমি যেই হই, তুই আয়, তাহলেই দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে আসবো, তবু আমার পরিবারকে কিছু করবেন না। তারপর কলটা কেটে দিল। আমি কাউকে কিছু না বলে টাকা নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। অতবার লোকটির ঠিকানায়ও গেলাম। একটা জঙ্গলের ভেতর পুরনো একটা বাড়ি। বাড়িটার ভেতর ঢুকলাম এবং ভেতরে ঢুকে চিৎকার দিয়ে বলতে লাগলাম, আমি টাকা নিয়ে এসেছি, তুই কই? তখন লাইট জ্বলে উঠল এবং আমি যাকে দেখলাম তাকে দেখে তো আমি চমকে উঠলাম, কারণ এটাই হচ্ছে সেই সাগর। সাগর, তুই এখানে? আমি। কেমন আছিস? আগে বল। আগে বল আমার পরিবার কই?
তোর পরিবার তো বাসায়। সব তোর নামে, তাই আমি তোকে মারার প্ল্যান করি। তোকে তোর বাবা মা দেখতেই পারে না। তুমি বিশ্বাস করো, আমি তোমার বাবাকে খুন করে নেই, আল্লাহর কসম লাগে। কেন রে, মৃত্যুকে ভয় পাচ্ছিস নাকি? আমার একটা ইচ্ছা রাখবা? বল। শেষবারের মতো আমার মা বাবা ও আমার মেয়েকে দেখতে চাই। এই কথা বলতেই রাইসা বলল। ঠিক আছে। রাইসা ফোন দিল আর বলল 10 মিনিটের মধ্যে আসতে এই ঠিকানায়। রাইসা, তুমি যদি চাও আমি তোমার জন্য হাসতে হাসতে জীবনও দিতে পারি। তাহলে জীবন দে, এটাই তো চাই। আর মরার আগে এই দলিলে সাইন করে যা। আচ্ছা। এরপর আমার সব বাঁধন খুলে ফেলল। আমি সাইন করে হাতে পিস্তল নিয়ে ঠিক বুকের মাঝখানে গুলি করলাম, আর গুলি করতেই মাটিতে পড়ে গেলাম এবং রাইসাকে বললাম, বিদায়, সুখে থেকো, আমার মেয়েটাকে দেখে রেখো। তখনই দেখলাম দৌড়ে মা বাবা আর আমার মেয়েটাকে নিয়ে আসলো। দূর থেকে দেখে অনেকটা শান্তি হলো, অতঃপর চোখ বন্ধ হয়ে গেল। হয়তো ছেলেটা তার মা বাবাকে সত্যিটা বলে যেতে পারলো না। কি সত্যি কথা থাকে যেগুলো বলার মতো সময় হয় না। হয়তো ছেলেটার মা বাবার কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবে। আমাদের বাস্তব জীবনে কিছু ঘটনা ঘটে যায় যা কখনো কাউকে বলা হয় না। এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। সেই ছোট্ট মেয়েটি পেল না তার বাবাকে। একটি মেয়ের কারণে ভালোবাসাটা এখানেই শেষ। আমি ছিলাম বাসায়। তানিয়া স্কুলের দিকে যাচ্ছিল। প্রতিদিন সকালবেলা এই সময়টাতেই মেয়েটি বের হয়। যাওয়ার সময় নাকি আম্মুকে বলেছিল, চাচি আবির ভাইয়াকে আমার সাথে যেতে বলুন না। কিন্তু আমি ঘুমিয়েছিলাম দেখে আর ডাকা হয়নি। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে জানলে আমি নিশ্চয়ই যেতাম। তবে মানুষের সে শক্তি তো নেই। সে শক্তি যদি কারো থাকতো তবে হয়তো আজ আর সমাজে এখন কোনো কাণ্ড ঘটতো না, যা প্রতিনিয়ত সমাজকে ঢেলে দিচ্ছে ঝুঁকির দিকে। সারাদিন কেটে যাওয়ার পর সূর্য চলে আসে পশ্চিমের আকাশে। রক্তাক্ত আকাশের রূপ হয়তো আমাকে বোঝাচ্ছিল, যা তাকে বাঁচা। সে রক্তাক্ত হয়ে আছে। সূর্যের ভাষা বোঝার মতো যে মানুষের শক্তি নেই, যদি থাকতো তবে ঠিকই আমি চলে যেতাম। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। তানিয়ার আসার কোনো নামগন্ধ নেই। তানিয়ার আম্মু শাইলা বেগম আমাকে বহুবার কল দিল, তবে তেমন গুরুত্ব বহন করিনি আমি। ভাবলাম
হয়তো তানিয়া আছে ফ্রেন্ডদের সাথে, ফিরে আসবে। সন্ধ্যা শেষ হয়ে রাত ঘনিয়ে এসেছে। এবার আর দুশ্চিন্তামুক্ত থাকতে পারলাম না। চাচিকে কল দিয়ে জিজ্ঞেস করলাম তানিয়া এসেছে কিনা। চাচি কান্নার ধ্বনি ছেড়ে বলেছে আসেনি। বেশ আতঙ্ক হয়েছে সবাই। এই মেয়েটি তো কোনোদিন এত দেরি করে বাড়ি ফেরে না। বেশি সন্ধ্যা হলে সন্ধ্যা 6:30টার সময় চলে আসে। তবে আজ এত দেরি কেন? বুঝতে পারছি কিছু না কিছু তো অবশ্যই হয়েছে। তানিয়ার সব বন্ধুদের কল দিয়ে দেখেছি, কেউ জানে না তানিয়া কোথায়। অবিশেষে ওর স্কুলে ফোন দিলাম। স্যাররা বলেছে সেই 4টার সময় নাকি তানিয়া বের হয়ে গেছে। অদ্ভুত কাণ্ড তো, মেয়েটি যাবে কোথায়? গায়ে একটি কালো গেঞ্জি, তার উপর কালো শার্টটা পরে নিলাম। তাড়াহুড়ো করে বাড়ির নিচে এসে নিজের ইয়াম্মা R15 V3 বাইকটা নিয়ে ছুটে চললাম তানিয়ার খোঁজে। তবে ওই শহরে কোথায় খুঁজবো আমি? অনেক দ্রুত বাইক চালিয়ে যাচ্ছি, পথের পাশেও দেখতে পাচ্ছি না। কিছু দূর যেতে না যেতেই মোবাইল ফোন বেজে ওঠে। ভাইব্রেশন থাকায় কেঁপে ওঠে ফোন। জায়গায় বাইক থামিয়ে কলটা রিসিভ করলাম। ফোন কলের ওপর পৃষ্ঠ থেকে চাচির খবর দেয় তানিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কথাটা শোনা মাত্রই বাইক থেকে হঠাৎ পড়ে যায় নিচে। মুখমণ্ডল কেমন যেন ছিমছিম শুরু করে দিয়েছে। আশপাশ তাকিয়ে দেখি সব যেন চুপচাপ হয়ে গেছে। আসলে কি সব চুপচাপ, নাকি আমার কাছে পৃথিবী শব্দটা পৌঁছাচ্ছে না? প্রায় 2 মিনিট পর হঠাৎ আবার সব শব্দ কানে ভেসে আসছে। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে বেশ। কোনোভাবে আবার বাইকে উঠে রওনা দিয়েছি বাসার দিকে। আমি জানি না আমি বাইক নিয়ে বাসা অবধি যেতে পারবো কি পারবো না। তবে এইটা মনে হচ্ছে আমি কিভাবে বাইক চালাচ্ছি তা নিজেও জানি না। অবশেষে 14 মিনিট পর বাসায় এসেছি। সবাই তানিয়ার লাশের পাশে বসে কান্না করছে। পুলিশ আর মিডিয়া এসে ভরে গেছে বাড়ি। পুলিশ তথ্য বেরও করেছে। বিকেল 5টায় কয়েকটি লোক তানিয়াকে ধরে নিয়ে যায়। ঘটনাস্থলে একজন বৃদ্ধা লোক দেখে ফেলেছে। পরে উনি তৎক্ষণাৎ পুলিশকে কল দিয়ে জানায়, সাথে গাড়ির নাম্বারটাও দিয়ে দেয়। গাড়ির নাম্বার 4916। ঢাকা মেট্রো ফলো করতে থাকি। শহরের উত্তরে নিরিবিলি একটা হাউস আছে, যেখানে মানুষ সহজে প্রবেশ করে না। আড্ডা জমে জুয়ারি আর গাঁজাখোরদের। তারা মোট 12 জন মিলে তানিয়াকে নিয়ে যায় সেই হাউসে। পুলিশ সেখানে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। তখন ওদের ধরেছে। তখনও তারা মৃতদেহটাকে উপভোগ করছিল। পুলিশ তাদের জেলে পাঠিয়ে তানিয়ার ব্যাগ ফোন থেকে চাচিকে কল দেয়। তারপরে কাহিনী পুলিশকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। সব কয়টার জন্য ফাঁসি হয়। পুলিশও হ্যাঁ সম্মতি দিল। এদিকে তানিয়ার জানাজা শেষ, দাপন সম্পন্ন হলো। আম্মু আমাকে ধরে কান্না করছে, কেন আমি তানিয়ার সাথে যাইনি তা বলে। তবে উল্লেখিত ঘটনায় আমি বলেছি, সামনে কি হবে তা যদি আগে মানুষ জানতো, তবে কি সমাজে নোংরামো হতো। পরের দিন সকালবেলা থানা থেকে ফোন আসে আমার নাম্বারে। হ্যালো, আবির বলছেন? হ্যাঁ বলুন। আমি ইন্সপেক্টর মামুন বলছি। জি স্যার বলুন। আসলে আপনার চাচাতো বোনকে যারা ধর্ষণ করেছে তাদের জামিন হয়ে গেছে। উপর থেকে ডিক্লার এসেছে। কি করব বলুন? ছেড়ে দিন। এত সহজে কিভাবে মেনে নিলেন? বললাম তো ছেড়ে দিন। আমি জানতাম আইন কখনো দোষী আর নির্দোষী দেখে না, আইন দেখে লেভেল। লেভেল যাদের উচ্চতর হবে তাদের কাছে আইন শব্দ আছে, আমাদের কাছে আইন মানে মাথার চুল। দিন, ছেড়ে দিন। দেখুন আবির সাহেব, আইনকে কটূক্ষ করে কথা বলতে পারেন না, এতে আপনার বিপদ হতে পারে। হ্যাঁ সেটা তো আমি জানি। একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করলে আইনগতভাবে দোষীদের শরীকত করা হয়, আর বিচার না পাওয়া লোকগুলো আঙুল তুলে দাঁড়াবার আগেই আঙুলটা কেটে দেওয়া হয়। তবে চিন্তা করবেন না, আমি এর কোনো অ্যাকশনই নেব না। ছেড়ে দিন ওদের। একটু বেশি বলে ফেলছেন না? ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের ফাঁসি দিন। দেখি আপনার আইনের শক্তি কতটুকু। দিন ফাঁসি। আমার ফোনে ব্যালেন্স নেই। আল্লাহ হাফেজ। মামুন স্যার ফোনটা কেটে দেয়। তবে এত সহজে হেরে যাওয়ার ছেলে আবির না। দেখি জল কতটুকু গড়ায়। অপেক্ষা শুধু রাতের। রাতটা নেমে আসুক। মিশনে যেতে হবে। আইন কিছু করতে পারবে না। যা করতে হবে আমাকেই করতে হবে। সারাদিনে বাড়িতে অনেক লোকজন জড়ো হয়েছে। তানিয়ার মৃত্যুতে পরিবারের সবাই এসেছে বাড়িতে। নিজের রুমে বসে প্ল্যান বানিয়ে যাচ্ছি আমি, কিভাবে কি করা যায়। রাত 10:07। আমাকে এবার বেরোতে হবে। কালো গেঞ্জি আর কালো শার্ট পরে নিলাম। প্যান্টের পিছনের খোঁজায় পিস্তলটা নিয়ে নিলাম, একটা ছুরি কভার সহ। বেল্টের চিপায় রেখে দিয়েছি। মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয়ে গেলাম। বাইকটা নিয়ে ছুটতে লাগলাম সেই নিরিবিলি হাউসটায়। এক এক করে সবাইকে খুন করতে হবে। ওরা শুধু আমার বোনটাকে হত্যা করেনি, ওরা অপরাধী। শাস্তি ওদের পেতে হবে। বাতাসের গতিবেগে পৌঁছাই সেই নিরিবিলি হাউসে।
হাউজের সামনে গিয়ে বাইকটা থামালাম। বাইরে থেকে মনে হচ্ছে ভেতরে কেউ নেই, অন্ধকার রুমের মতো হয়ে আছে। জায়গাটার বিবরণ এরকম: চারপাশে গাছপালা ভরা, গোলকার মাঠের মাঝখানে এই হাউজ। বাইকটা এক কোণে রেখে পিস্তলটা বের করলাম। ধীরে ধীরে বাড়ির ভেতর প্রবেশ করতে যাচ্ছি। দরজার সামনে গিয়ে দেখি দরজার তালা দেওয়া, তার মানে হাউজে এখনও কেউ নেই। তবে হার মানলে চলবে না, হাউজের পিছনে জঙ্গলটাই লুকিয়ে থাকবো। ওরা আসা মাত্রই মিশন স্টার্ট হবে। আজকে কেউ আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। যেই কথা সেই কাজ। হাউজের পিছনে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। এক জায়গায় প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কারো সাড়া শব্দ পেলাম না। তবু অপেক্ষা করা যাক, দেখি তারা কখন আসে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরও দেখছি কেউ আসেনি। এইবার মনে হচ্ছে ওরা রাতের বেলা আসে না হাউজে। তবে কি আর একটু অপেক্ষা করব নাকি চলে যাব? আর দিনের বেলায় তো মিশন চালানো যাবে না, এতে লোকে দেখে ফেলবে। কিন্তু কে দেখবে? এখানে কি কেউ আসে? মনে তো হচ্ছে না। তবে কি দিনের বেলায় আসবো? আর দেরি না করে চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। গাছের আড়াল থেকে বের হতে যাব, তখনই বুঝতে পারলাম পিছন থেকে কেউ শীষ বাজিয়েছে। হঠাৎ শীষ বাজাবে কে বুঝে উঠতে পারছি না। তবে কি আমার আসার পূর্বেই তারা টের পেয়ে গিয়েছিল? হতেও পারে। পিস্তলটা শক্ত করে ধরে পিছনের জঙ্গলে যেতে লাগলাম। কিছুটা সামনে যেতেই আবার খেয়াল করলাম গাছের আড়াল থেকে কেউ শীষ বাজালো। আবার গাছটির আশেপাশে গিয়ে দেখতে লাগলাম, কাউকে পেলাম না। এবার আবার শুনতে পেলাম জঙ্গলের আরেকটু গভীর থেকে কেউ শীষ বাজালো। প্রচণ্ড রাগে গা জ্বলছে আমার। এভাবে লুকোচুরি খেলছে কে? আমি ছুটতে লাগলাম জঙ্গলের গভীর দিকে। পিস্তলটা হাতে শক্ত করে ধরে চারপাশে ঘোরাচ্ছি, কাউকেই চোখে পড়ছে না। কিছুক্ষণ পর এদিক থেকে শীষ দেওয়ার শব্দ শুনেছি, আবার কিছুক্ষণ পর অন্য দিক থেকে। শব্দের পিছনে ছুটতে ছুটতে হঠাৎ থেমে গেলাম। চারপাশ ভালো করে লক্ষ্য করে দেখলাম, আমি কোথায় চলে এসেছি? পথ তো হারিয়ে ফেললাম মনে হয়। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12:46। প্রায় 1টা বাজতে চলেছে। এত রাতে কীভাবে পথ নির্দেশ করব? ভালোভাবে আরেকবার চারিদিক চোখ বোলাতে লাগলাম। আন্দাজের পথ খুঁজতে লাগলাম আমি। এদিক সেদিক ছুটতে ছুটতে মনে হচ্ছে আমি আরও গভীরে চলে যাচ্ছি। আবার উল্টো দিকে ছুটতে গেলে মনে হয় আরও গভীরে চলে আসলাম। কিছুটা ভয় তো এবার পেয়েছি। আবার ঘড়িতে তাকিয়ে দেখি 1:23। অদ্ভুত ব্যাপার, এতক্ষণ আমার মনে হচ্ছিল প্রায় 2 ঘন্টা দৌড়াচ্ছিলাম। তবে মাত্র আধ ঘন্টা হয় কীভাবে? নিশ্চয়ই কিছু একটা ঘটতে যাচ্ছে। আবার হুট করে ট্রুম ট্রুম করে একটা শব্দ হয়। শব্দ শুনে বেশ চমকে উঠি আমি। তবে শব্দটা এসেছে পকেট থেকে। ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 1:25 মিশন কমপ্লিট করব। কিন্তু আমি যে এক ভয়াবহ অবস্থায় ফেঁসে গেলাম। আমি কোথায়? আবার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর শুনতে পেলাম সে শীষ বাজানোর শব্দ। আবার চমকে উঠেছি। এবার মনে হচ্ছে সুরটা আমার ঠিক পিছনে, মাত্র 8-10 হাত দূর থেকে আসছে। মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই সুরটা বন্ধ হয়ে যায়। আর আমি দেখতে পাই মাটিতে কিছু একটা পড়ে আছে। বস্তুটি কেমন যেন সাদা আলোয় জ্বলজ্বল করছে। ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম এইটা একটা বই। আমার সারা দেহ ঘামে ভিজে গেছে, কপালে ছোট ছোট বিন্দুর মতো ঘাম জমেছে। ভয়ে হাত পা যেন অনেকটাই দুর্বল। তবে এই বইটা কিসের? আর দেখতে পারি অদ্ভুত ওড়ে, জ্বলজ্বল করছে, সাথে দেখতেও অনেক অদ্ভুত। আমি কিছুটা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। যত এগোচ্ছি ততই বইটার আলো কমিয়ে আসছে। মনে হচ্ছে আমার আগমনের সাথে সাথে বইটা সাদা থেকে ব্ল্যাক হয়ে যাচ্ছে। অবশেষে আমি বইয়ের দ্বার প্রান্তে যেতেই বইটা পুরোপুরিভাবে ব্ল্যাক হয়ে যায়। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বইটির উপরে মারলাম, কিন্তু কিছুই বুঝতে পারছি না। হাজিবাজি অনেক কিছুই লেখা আছে। কোন ভাষায় লেখা এসব তাও বুঝতে পারছি না। বইয়ের সামনে বসে পড়ি আমি। এরপর বইটি হাতে নিয়ে ভালোভাবে দেখি, ছোট্ট করে ইংরেজি ভাষায় লাল রঙে লেখা আছে দ্য ব্ল্যাক বুক। সত্যি অসাধারণ একটা বই। এমন অদ্ভুত বই আমি কখনো দেখিনি। কিন্তু এর ভেতরে কি লেখা আছে, গোপন কিছু? আমার তো জানতেই হবে এই বইয়ের রহস্য কী। আর এমন অদ্ভুত বই এখানে এলো কিভাবে? কিছু তো আছেই। সাহস করে আমি বইটার প্রথম পাতা উল্টাতেই বইয়ের ভেতর থেকে একটা রক্তমাখা ভয়ঙ্কর হাত বের হয়ে আসে। আর সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরে। অনেক জোড়াজুড়ি করেও হাতটা ছাড়াতে পারছি না আমি। এবার খেয়াল করলাম বইটি আমাকে টেনে তার ভেতরে নিয়ে যাচ্ছে। এক্ষুনি হয়তো আমি বইটার ভেতরে চলে যাব। আমি 2 হাত দিয়ে সে ভয়ঙ্কর হাতটাকে ছাড়াতে যাচ্ছি, কিন্তু কিছুতেই তা সম্ভব হয়ে উঠছে না। হাতটার সাথে অনেকক্ষণ যুদ্ধ করার পর বুঝতে পারলাম আমার হাতটাই সেই হাতের মাংসের ভেতর ঢুকে যাচ্ছে। ভয়ঙ্কর হাতটা একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, পচা মাংসের মতো নরম হয়ে আছে। অন্যদিকে হাতটি আমার মুখ চেপে ধরে আছে, নিঃশ্বাসপত্র আমার হবার জোগাড়। এভাবে প্রায় 4 মিনিটের মতো যুদ্ধ করার পর হঠাৎ হাতটা আবার বইয়ের ভেতর ঢুকে যায়।
আমি যেন লম্বা করে একটা নিঃশ্বাস নিতে পারলাম। বইটার ভেতর থেকে যে হাত বের হয়েছিল তা আবার ঢুকে যায়, সঙ্গে সঙ্গে বইটাও আবার বন্ধ হয়ে যায়। আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। এক দৌড় দিলাম, কোন দিকে যাচ্ছি তাও জানি না। তবে আমার লক্ষ্য একটাই, বইটার থেকে দূরে চলে যাওয়া। অবশেষে আর 10 মিনিট ছুটে যাওয়ার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কি হয়েছিল তা মনে নেই আমার। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলাম সেই নিরিবিলি হাউসের সামনে। আমি পড়ে আছি সেই হাউসের উঠোনে। শোয়া থেকে উঠতে না উঠতেই দেখি কিছু একটা শব্দ কানে আসছে, যেন কোনো ইঞ্জিনের শব্দ। ভালোভাবে বোঝার চেষ্টা করে বুঝলাম কোনো গাড়ি আসছে। এত রাতে গাড়ি আসবে কোথা থেকে? নিশ্চয়ই ওরা হবে হয়তো। আর যাই হোক, এদের এবার আমার হাত থেকে কে বাঁচাবে? আমি এক দৌড়ে গিয়ে লুকিয়ে পড়লাম একটা গাছের আড়ালে। তার কিছুক্ষণ পরেই একটা গাড়ি দ্রুত বেগে উঠোনে এসে থামে। আমি ভালো করে লক্ষ্য করে যাচ্ছি কি হতে পারে। কোমরে হাত দিয়ে দেখি পিস্তলটা নেই, মনে হয় জঙ্গলে দৌড়াদৌড়ি করার সময় পড়ে গেছে। এদিকে ছুরিটাও হারিয়ে ফেলছি, একটা অস্ত্রও আমার সাথে নেই। তবে কিভাবে মারবো আমি তাদের? সে যাই হোক, ওরা কি করে তা দেখে নেই আগে, পরে কিছু একটা করা যাবে। কিছুক্ষণ পর গাড়ি থেকে কয়েকজন লোক নামলো, প্রায় 10-12 জন। অন্ধকারে তেমন স্পষ্ট মুখ দেখছি না, তবে যতটুকু বুঝতে পারছি কয়েকজন ছেলে হবে। এরপরই গাড়ি থেকে আরও 2 জন লোক নেমেছে। তাদের হাতে একটি মেয়ে, মেয়েটির পা ধরেছে একজন আর মাথা ধরেছে অন্যজন। তার মানে ওরা আরও একটি মেয়ের জীবন নষ্ট করতে চায়, কিন্তু আমি তো সেটা হতে দেব না। নিজের চাচাতো বোনকে বাঁচাতে পারিনি ঠিকই, এই মেয়েটাকে তো বাঁচাতে পারবো। ওরা মেয়েটিকে কোলে তুলে হাউজের ভেতরে নিয়ে যাচ্ছে। আমিও ধীরে ধীরে গাছের আড়াল থেকে বের হলাম। লোকগুলো হাউজের ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। মহা ঝামেলা তো। এখন আমি ঢুকবো কীভাবে? সে যাই হোক, পরে ঢোকা যাবে। কোনোভাবে আগে তাদের মারার প্ল্যান করতে হবে। ওরা হাউসের ভেতরে গেছে, তবে আমি জানলার দিক দিয়েও যেতে পারি। সে ভেবে জানলার দিকে যেতে চাইলাম, তখনই ফোনে একটা কল আসে। চমকে উঠি আমি, ভাগ্যিস ভাইব্রেশন করা ছিল, তাই আওয়াজ হয়নি। আমি এখন হাউসের বাইরে, ভেতরে চলে গেছে ওরা। আগে দেখি এত রাতে কে ফোন দিল। ফোনটা হাতে নিয়ে দেখি চাচি ফোন দিয়েছে। এত রাতে চাচি ফোন দিতে যাবে কেন? কয়টা বাজে তা দেখার জন্য ফোনের উপরে অর্থাৎ টাইমের দিকে তাকিয়ে দেখি 7:04। চোখ আমার কপালে উঠে যায়। কিছুক্ষণ আগে দেখেছি রাত 2টার কাছাকাছি। তবে সন্ধ্যা টাইম হলো কিভাবে? ফোনের সময় চেঞ্জ হয়েছে নাকি আমি ভুল দেখছি? সব কেমন গোলমাল লাগছে। ফোনটা রিসিভ করার সাথে সাথে চাচি বলল, আবির, তোর চাচাতো বোন তানিয়া এখনো বাসায় ফেরেনি, খুব টেনশন হচ্ছে, তাড়াতাড়ি কিছু কর। চাচির কথা শুনে হাওয়া হয়ে গেলাম। এ কেমন কথা বললো চাচি? নিজের হাতে তানিয়াকে দাবন করে আসছিলাম, আর এখন চাচি বলছে সে বাসায় ফেরেনি। তাও টেনশন হচ্ছে। মরা মানুষ কিভাবে ফিরবে আবার? কি হচ্ছে এসব? এবার মনে পড়লো সব কিছু। আমার কাছে পিস্তল নেই, ছুরিও নেই। চাচির টেনশন আগের মতো। তানিয়া নিখোঁজ। এরা হাউসে একটা মেয়েকে নিয়ে গেছে। টাইম পিছনে চলে এসেছে। আরও শিওর হওয়ার জন্য তারিখ দেখলাম। এবার পুরোপুরিভাবে অবাক হয়ে গেছি। তারিখটাও সেদিনের যেদিন তানিয়া মারা গেছে। তবে কি আমি, না, এমন কি কখনো হতে পারে নাকি? একটা মানুষ কিভাবে অতীত স্মৃতিতে এসে অতীতকালকেই অবস্থান করে? আমি কি কোনোভাবে অতীতে চলে এসেছি? সব কিছু সেই বইয়ের জন্য না তো? যদি তেমন কিছু হয়েও থাকে তবে তো আমি তানিয়াকে বাঁচাতে পারি। দৌড়ে আমি জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখি হাউসের ভেতর তানিয়াকে শুইয়ে রেখে বেঁধে রেখেছে। ওখানে শুধু সেই 12 জন লোকই নেই, সাথে ইন্সপেক্টর মামুন সাহেবও আছে। OMG, তবে কি মামুন সাহেবও সেদিন তানিয়াকে? বিশ্বাসঘাতক, নিজেই অপরাধী ছিল আর নিজেই ভালো মানুষের মুখোশ পড়েছিল। প্রতারক সব। আজকে সব কয়টাকে শেষ করব। অতীতে এসে আমি ভবিষ্যৎবাণী পাল্টে দেব। জানালা ভেঙেই আমি ভেতরে চলে গেছি। গ্লাসের জানালা ছিল, তাই ভাঙতে সক্ষম হয়েছি। আমি ভেতরে ঢুকতেই ওরা সবাই আমার দিকে তাকায়। ভাঙা গ্লাসের একটি টুকরো নিয়ে সোজা ইন্সপেক্টর মামুন সাহেবের মুখে মেরে দিয়েছি। মামুন সাহেব আমাকে আঘাত করার জন্য পিস্তল বের করেছিল, কিন্তু গ্লাসের আঘাতে পিস্তল ছেড়ে দিয়ে উনি নিজের মুখে হাত দিয়ে ফেলে। সুযোগ বুঝে আমি দৌড়ে গিয়ে পিস্তলটা কুড়িয়ে নিই। আমার হাতে পিস্তল দেখে বাকির হাত উপরে তুলে ফেলে। কিন্তু এর আগের সময়ে আমার চাচাতো বোনের ধর্ষিতা ছিল, এদের তো ছাড়া যাবেই না। পিস্তলের বুলেট এক এক করে 6 জনের কপাল ভেদ করে ফেলছে। 6টির বেশি বুলেট নেই। তখনই চোখে পড়ে আমার থেকে 5 হাত দূরত্বে কোনো বালু জাতীয় কিছু। ওগুলো ওদের চোখে মারলেই খুন করতে অসুবিধা হবে না। দেরি না করে বালু নিতে যাচ্ছিলাম, তখন তাদের মধ্যে একজন বলল, ভাই, অ্যাসিড মারিস না, আর কোনোদিন এসব কাজ করব না, ছেড়ে দে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। লোকটির চিৎকার কানে আসতেই দেখি বালুর পাশে একটা বালতি। বালতির ভেতরে সবুজ রঙে কিছু পানি। ও আচ্ছা,
তার মানে এই পানির কথা বলেছে সে। যাই হোক, সুবিধে হলো আমার। দেরি না করে বালু রেখে বালতিটা নিলাম। নিশ্চয়ই ওরা এসব অ্যাসিড নিয়ে অনেক মেয়ের জীবন নষ্ট করে। প্রেমের প্রস্তাবে রাজি না হলে ওদের চেহারা নষ্ট করে দেয়। এদের তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমার হাতে বালতি দেখে ওরা সবাই দৌড়ে গিয়ে দরজা খুলতে লাগলো। আমি সেই সুযোগ সময় আর হাতছাড়া করিনি। দরজার 5টা তালা খুলতে খুলতে ওদের সময় লাগবে। একদিকে সবাই একত্রিত আছে, আর কিছু না ভেবে সবার গায়ে অ্যাসিড মেরে দিলাম। যন্ত্রণায় কাতরাতে লাগলো সবাই। তবে আমার রাগ এখনো কমেনি। পাশেই দিকে একটা লোহার দণ্ড বেশ শক্ত আছে। সোজা গিয়ে সবার মাথায় আঘাত করতে লাগলাম। কারো মাথা ফেটে মগজ বের হতে লাগলো, কারো খুলি ঠাস করে ফুলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে দরজার সামনে। এক এক করে সবাইকে মেরে ফেলেছি। পিছনে তাকিয়ে দেখি তানিয়া অজ্ঞান হয়ে গেছে। হয়তো খুন খারাপ দেখে হুঁশ রাখতে পারেনি, কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকাটা ঠিক না। তাড়াতাড়ি গিয়ে তানিয়াকে ডাকতে লাগলাম। কয়েকবার ডাক দিতেই উঠে যায় তানিয়া। কিছু আর বলার সময় দেইনি। সোজা হাত ধরে নিয়ে এলাম জানালার কাছে। জানালা দিয়ে বের হয়ে দেখি বাইকটা নেই। অবাক হলাম আবার, বাইকটা কোথায় গেল? মনে পড়েছে আমি তো অতীতে এসেছি, নিশ্চয়ই বাইক বাসায়। তানিয়ার হাত ধরে দৌড়ে দৌড়ে রাস্তায় চলে আসি। এরপর একটা সিএনজি দাঁড় করিয়ে সেখানে উঠে পড়লাম। সিএনজিতে উঠতেই তানিয়া জড়িয়ে ধরে আমাকে। মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েছে, তাই হয়তো এমন করছে। আমিও তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি। 20 মিনিট পর বাসায় এসে পৌঁছাই। সিএনজিওয়ালাকে ভাড়া দিয়ে বাড়ির ভেতরে চলে আসি। দরজায় কলিং বেল বাজাতেই আম্মু দরজা খোলে। আমাকে রক্তমাখা দেখে ভয় পেয়ে যায় আম্মু। আমি দ্রুত বাসায় ঢুকে দরজাটা বন্ধ করে ফেলি। আমার সাথে তানিয়াকে দেখে সবাই খুশি হলেও আমাকে দেখে সবাই টেনশনে পড়ে যায়। আম্মু আমাকে জিজ্ঞেস করে, কি রে, তোর এই অবস্থা কেন? দেখলাম রাস্তার পাশ থেকে তানিয়াকে কয়েকজন লোক ধরে নিয়ে যাচ্ছিল। তাদের পিছু নিতে নিতে চলে যাই আমি তাদের বাসায়। ওখানে ওরা তানিয়াকে রেপ করতে চাচ্ছিল। এরপর আমি তানিয়াকে বাঁচাতে গিয়ে ওদের খুন করে ফেলেছি। হাই খোদা, কি বলিস? কেউ দেখেনি? না, এখন বেশি কথা বলো না। তানিয়ার আম্মুকে কল দিয়ে বলো তাকে নিয়ে যেতে। আমি ফ্রেশ হতে গেলাম। কোনোভাবে কথা কাটিয়ে চলে এসেছি রুমে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে এসেছি। রুমে বসে বসে চিন্তা করছি এইটা কিভাবে সম্ভব হলো। আমি অতীতে এসে ভবিষ্যৎ পাল্টে দিয়েছি। ভাবতেই কেমন যেন গা শিরশির করে ওঠে। বিছানা থেকে উঠতে যাব, তখন শুনতে পেলাম শীষের শব্দ। একদম সেম শব্দ যে আওয়াজ আমি জঙ্গলে শুনেছি, ঠিক তেমনই। সুরটা আসছে ব্যালকনির দিক থেকে। তবে কি ব্যালকনিতে কেউ আছে? আমি ধীরে ধীরে ব্যালকনির দিকে এগোতে লাগলাম। ব্যালকনির দরজায় হাত দিতেই শীষ বন্ধ হয়ে যায়। আমিও থেমে গেলাম। ভাবছি দরজা কি খুলবো, খুলেই দেখি কি হয়। দরজা খুলে ব্যালকনিতে এসে দেখি নিচে সে বইটা পড়ে আছে। চোখ কপালে উঠে যায় আমার। বইটা আমার পিছু নিতে নিতে বাসায় চলে এসেছে। এখন কি হবে, কি করব আমি এই বইটার? তবে বইটার অনেক শক্তি আছে। এই বই দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। কোনো ক্ষতি তো হচ্ছে না, তাই আর না ভেবে সোজা গিয়ে বইটা নিয়ে নিলাম। আবার ফিরে এলাম রুমে। টেবিলে বসে বইটা সামনে রেখেছি, কিন্তু এই ব্যবহার করব কিভাবে? তখন তো কি থেকে কি হয়ে গেছিল বুঝতে পারিনি। এখন কি আবার সে ভয়ঙ্কর হাত বের হবে? যদি বের হয় তবে কি আমার আবার অতীতে চলে যাব? না, সাবধানে করতে হবে। বইটা খোলার সাথে সাথে পিছনে চলে যাব, যাতে কোনো হাত আমাকে ধরতে না পারে। যে ভাবা সেই কাজ। বইটা খুলেই 3-4 হাত পিছু চলে এসেছি, কিন্তু এবারের কোনো হাত বের হয়নি। বইয়ের উপরে বাংলা ভাষায় কি যেন লেখা আছে। তার মানে বইটা সব সময় কাজ করে না। এই লেখাগুলো পড়ে হয়তো আমি জানতে পারবো এই বইয়ের ব্যবহার বিধি। সোজা গিয়ে আমার চেয়ারে বসলাম। লেখাগুলো পড়া শুরু করতে যাব, ঠিক তখনই 2টা হাত বের হয়ে আসে। আগের বার ছিল একটা হাত, এবার 2টা বের হয়ে আমার মুখ চেপে ধরে ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। একটু পরই আমাকে বইটি নিয়ে যাবে, কিন্তু কোথায়? আমি জানি বইটি কোনো অলৌকিক শক্তির অধীনে আছে। আগেরবার যেহেতু আমাকে অতীতকালে নিয়ে গিয়ে বর্তমানের পরিস্থিতি পাল্টাতে সাহায্য করেছে, এবার হয়তো তেমনই কিছু ঘটবে যা বাস্তব জগতে মানুষ কখনোই বিশ্বাস করবে না। বইটি আমাকে অনেক জোরে টেনে নিচ্ছে তার অলৌকিক হাতের মাধ্যমে। পূর্বের ঘটনার মতো হয়তো এবার আমাকে ভালো কিছু উপহার দেবে। তাই আমিও আর জোর খাটালাম না। এবার নিজের ইচ্ছাতেই বইয়ের ভেতরে মাথা ঢুকিয়ে দিয়েছি। বইটির ভিতরে যখন আমি প্রবেশ করতেছিলাম, তখন চোখের সামনে শুধু সাদা একটা আলো দেখতে পেয়েছি। এরপর চোখে শুধু সাদা রঙের আলো ছাড়া কিছুই দেখতে পাইনি। চোখটা খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় আমার। কিছুক্ষণ পর চোখ মেলে দেখি আমি একটা মরুভূমিতে আছি। এটা কোথায়, আর আমি কেন এখানে এসেছি? বুঝে আসলে সেই বইয়ের কথা। নিশ্চয়ই সব কিছু সেই বইয়ের কারসাজি। তবে আমি এখানে কেন? এখানে নিয়ে আসার কারণ বা কি? আশেপাশে চোখ বুলিয়ে সেই বইটি খুঁজতে লাগলাম।
তবে কিছুই দেখতে পারছি না আমি। হুট করেই চোখে পড়ে অনেক দূরে একটা বসত বাড়ি দেখা যাচ্ছে, তাও গাছপালা সহ। হতে পারে এই মরুভূমির শেষ প্রান্ত ওখানেই হবে। মাথার উপর সূর্যের তাপ যেন মাথা ছিদ্র করে ঢুকে যাচ্ছে। প্রচণ্ড রকমের গরম, ঘামে দেহের শার্ট ভিজে একাকার। তবুও কী বা করার, আমাকে যে লোকালয়ে যেতেই হবে। বিসমিল্লা বলে হাঁটা শুরু করি। পথ যেন শেষ হবার নয়, আর সে লোকালয় যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। অনেকটা দূর হাঁটার পর প্রায় ক্লান্ত হয়ে যাই আমি। শরীর খুব দুর্বল, বুঝতে পারছি। এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে পানিও নেই, কিন্তু হেরে গেলে চলবে না। সামনের এলাকায় হয়তো পানির সন্ধান পাবো, আর এইটাও জানতে পারবো যে আমি কোথায়। পায়ের পর পা চালিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে অবশেষে আমি সেই এলাকার দ্বার প্রান্তে এসে পৌঁছাই। আর তখনই দেখি কিছু মানুষ সে লোকালয়ের পাশে দাঁড়িয়ে আমাকে দেখছে। ওদের দেখতে বড় মানুষের মতো লাগে, কালো দেহ, তার উপর বডি বিল্ডার। তার গায়ে বড় বড় কয়েকটা পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছে। লম্বাতেও বেশ বড় মনে হচ্ছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে ওদের মাফা বুদ্ধিমানের কাজ নয়। আমার উচিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা। যদি কোনোভাবে আমি বাসায় ফিরতে পারি তবেই মঙ্গল। আমি পা চালাতে লাগলাম। ওনারা আমার থেকে মাত্র 200-300 হাত দূরে। তাদের দেখে কিছুটা সান্ত্বনাও পেয়েছি। অবশেষে মানুষের দেখা তো মিলেই গেল। আমি হেঁটে হেঁটে ওদের কাছে যেতেই এক বৃদ্ধা লোক কু করে শব্দ করতে লাগলো, যেন কিছু একটা ইঙ্গিত করছে উনি। ওনার কু কু শব্দের পর এবার সবাই, অর্থাৎ বৃদ্ধ লোকের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকা লোকগুলো শব্দ করতে লাগলো। তারাও একসঙ্গে তাল মিলিয়ে কু কু শব্দ করে যাচ্ছে। ওনাদের এমন অদ্ভুত আচরণ থেকে বিস্মিত হয়ে গেলাম। এরা কি মানুষ নাকি অন্য কিছু? সন্দেহ তো হচ্ছেই। হুট করে আমার পা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। থেমে যাওয়ার সাথে সাথে ওনারাও চুপ হয়ে গেছে। ভারী অদ্ভুত তো, এরা কি ইঙ্গিত দিচ্ছে আমাকে? কিছু তো বুঝতে পারছি না। এই বই তো দেখছি আমাকে মহা বিপদে ফেলে দিল। তবে বইয়ের ব্যবস্থা বেছে ফিরলে করব। আগে আমি বাসায় যাই, কিন্তু এখন কি করব আমি? এগিয়ে গেলে ওরা শব্দ করে ওঠে, আর দাঁড়িয়ে থাকলে রৌদ্রে শুকিয়ে তক্তা হয়ে যাব। তবে এগিয়ে যাওয়া যাক, যা হবার পরে হবে। আগে আমার পানি খেতে হবে, তারপর ভাগ্যে যা আছে তাই হবে ভেবেই আবার পা চালাতে লাগলাম। সাথে সাথে ওরাও আবার কু কু করে শব্দ করতে লাগলো। অবাক হলেও আমি তাদের সামনে গিয়ে দাঁড়াই। এবার ওরা সবাই আবার চুপ হয়ে যায়। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চিড়িয়াখানায় কোনো নতুন প্রাণী এসেছে। সাহস করে আমি তাদের বলছি, ভাইয়ারা, এই জায়গার নাম কি? কেউ কি বলবেন প্লিজ? ওরা আমার কথা শুনে নিজেদের মধ্যে হাজিবিজি কি সব বলে যাচ্ছে, যা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ওদের মধ্যে সেই বৃদ্ধা লোক এসে আমাকে বলল, হাউগা হিং হিং মৌ পা ইদারি সিং। জিহ্বা এক হাত বের করে আমি শুধু কথাটা শুনে গেলাম। এইটা কোন ভাষায় কথা বললেন উনি? এরা কি আসলেই মানুষ কিনা সেটা সন্দেহ হচ্ছে। আবার মনে পড়লো সেই বইয়ের কথা। বইটা আমাকে কোথায় নিয়ে এসেছে তা ঘড়িতেই দেখা যাবে। হুট করে আমি ঘড়ির দিকে তাকাই। ঘড়িতে টাইম আর ডেট দেখে মাথার চুল খাড়া হয়ে যায় আমার। আমার কি সর্বনাশ হলো! ঘড়িতে সময় 3:24 আর তারিখ হচ্ছে 5/8/1586 সাল। প্রায় 434 বছর আগে চলে এসেছি আমি। এত বছর আগে এসে কি করব আমি? সে বইটি আমার সাথে কেমন গেম খেলে যাচ্ছে। আর এই মানুষগুলো হচ্ছে আদিবাসী। এরা তো আমার সাথে কথাও বলতে পারবে না। লোকটিও বা আমাকে কি জিজ্ঞেস করছে, উত্তর না দিলে আবার কি থেকে কি করে বসে কে জানে। এখন আমার একটাই রাস্তা আছে, তা হচ্ছে পালানো। এদিকে লোকগুলো আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আবার সে লোক বলল, ইয়াগিল হালগাল মাল কিলা আচানিহা। আমি জানি বুঝে ফেলেছি আজকে এরা আমাকে খাবার হিসেবে চালিয়ে দেবে। আমি কোথায় এসে পড়লাম? 1588 সালে
এসে আদিবাসীর খাবার হব? আমি কি ফিরে যেতে পারবো না? চোখ দিয়ে আমার পানি ঝরে পড়ছে। জীবনের শেষ মুহূর্তকে উপভোগ করার স্বাদ নিশ্চয়ই ভালো হবে না। তখনই ওদের থেকে গুলো কেটে দেয়। তখনই আমি আগুনের উপর পড়তে পড়তে যাচ্ছিলাম। মেয়েটি আবার এক লাফ দিয়ে আমাকে ধরে ফেলে, শূন্যে ভেসে আবার নামিয়ে দেয় আগুনের পাশে। মুহূর্তকে দম দিয়ে আমার হাতটি ধরে ফেলে মেয়েটি। এরপর সোজা দৌড়ে নিয়ে যাচ্ছে। আমি ওর সাথে দৌড়ে যাচ্ছি, কিন্তু কার সাথে যাচ্ছি, কে উনি, আর আমাকে কেন বাঁচালো? তাও 1588 সালে। কয়েক মুহূর্তে সব পাল্টে গেলেও আরও গভীরতর বিপদের ইঙ্গিত পাচ্ছি আমি। মেয়েটি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এখন খেয়াল করলাম আমি দৌড়াচ্ছি ঠিকই, কিন্তু মাটিতে আমার পা নেই। মেয়েটি এতই গতিবেগে ছুটে যাচ্ছে যে আমি হাওয়ায় ভাসছি। বুঝতে বাকি কই, উনি তো সাধারণ কেউ না, নিশ্চয়ই কিছু হতে যাচ্ছে। অবশেষে মেয়েটি আমাকে একটা পাহাড়ের উপরে তুলতে শুরু করে, যে পাহাড়ে কোনো গাছপালা নেই, শুধু পাথর আর পাথর। অন্ধকার নেমে এসেছে, চারিদিক কালো ছায়ায় পরিণত হচ্ছে। আর আকাশের কথা কি বলবো, আকাশ ভরা তারা, হোক মারা সারা। একসময় মেয়েটি আমাকে ছুঁড়ে ফেলে দেয় একটি গুহার সামনে। অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে। ভুল করে রূপকথার দেশে চলে এসেছি কিনা ভাবছি। মেয়েটি আমাকে ফেলে দিয়ে সোজা হাতে দাঁড়িয়ে আছে। জোরে ছুঁড়ে মারায় পিঠে খানিকটা ব্যথা পেয়েছি। হামাগুড়ি দিয়ে আবার দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি মেয়েটি যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে দাঁড়িয়ে আছে। আমি প্রশ্ন করলাম, কে আপনি? আমাকে উদ্ধার করেছেন কেন? আর এখানে বা কেন এনেছেন? সারা শব্দ আসছে না। চুপ মেরে দাঁড়িয়ে আছে উনি। উনি কি কানে শুনতে পায় না নাকি? আমিও খানিকক্ষণ চুপ মেরে দাঁড়িয়ে আছি। তাও উনি কথা না বলেই দাঁড়িয়ে আছে। এবার সাহস করে আর একটু কাছে গিয়ে বললাম, আপনি আমাকে শুনছেন? না। তাও চুপ। নেই? আছে। কিভাবে? আজ একটা চায়ের দোকানে তোমাকে টিভিতে দেখলাম, তাই তোমার খোঁজে চলে আসলাম। আমি খুব ভালো করে জানতাম তুমি রক্তের সন্ধানে বের হবে, আর এটাও জানি এই বইয়ের বিশান তুমিও করতে পারবে। কিভাবে? এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কেউ দেখে ফেলবে। আমন্ত্রণকারীরা যে কোনো সময় চলে আসবে। চলো কোথাও বসে কথা বলি। চলুন। এরপর উনি আর আমি জঙ্গলের ভেতর প্রবেশ করলাম। এই জঙ্গলের শেষ সীমানা নিরিবিল হাউসের পাশে। অনেক বড় জঙ্গল হলেও এর চেয়ে বড় জঙ্গলের ভেতরেই আছে মাত্র 2 কিলো জঙ্গল। একটি দেশের সমান। কি বুঝতে পারলেন না? আমিও বুঝিনি, তবে লোকটির কথা শুনে বুঝলাম। আপনারা শুনুন কি বলেছে উনি। আচ্ছা, আপনি এই বই পেয়েছেন কোথায়? তুমি পেয়েছো কোথায়? আমার চাচাতো বোনকে। এরপর সব কথা খুলে বললাম। আমার বলার পর উনি বলল, সেদিন তুমি জঙ্গলে লুকানোর পর তার ফাঁদে পড়ে গিয়েছিলে। এই জঙ্গল 2 কিলোর পথ হলেও জঙ্গলের ভিতর এমন এক রহস্য আছে যা দেখলে তুমি মনে করবে অন্য একটি দেশে চলে এসেছো। অর্থাৎ জঙ্গলের ভেতর জঙ্গল। মনে আছে?
তোমাকে হঠাৎ অন্য জঙ্গল নিয়ে গেছে? অচেনা ছিল। সেটাই, তুমি তখন তাদের দেশে ছিলে। কিন্তু এসব কে করছে? ডক্টর মাহফুজ রহমান আশিক। উনি কে আবার? পিপিলিকা পত্রিকার সাধারণ কর্মী ছিল। একসময় উনি টিকান হন যে ওনার ছবি পত্রিকায় আসবে, তাই উনি সে কাজ ছেড়ে দেয়। অন্য কিছু করতে চেয়েছেন, যেটা করলে ওনার ছবি পত্রিকার ছাপানো হবে। এইটা সেইটা নিয়ে অনেক কাজ করেছেন, কিন্তু কিছুই করতে পারেননি। অবশেষে উনি ম্যাজিক শেখানোর প্ল্যান করে, তাও ব্ল্যাক ম্যাজিক, যার দ্বারা উনি রাতারাতি ভাইরাল হতে পারবে। এখন এই জঙ্গলে তিনি আস্তানা বানায়। নিরিবিলি হাউসটা কি তার? না, ওটা আমার। আপনার? হ্যাঁ, ওটা আমার। যাই হোক, তুমি পথের ঘটনা শোনো, ধীরে ধীরে বুঝবা। তা ঠিক, কিন্তু আমার রক্তের পিপাসা পেয়েছে, আর হাঁটতে পারছি না। এই নাও, আমরা আরেকটা আঙুল খাও। ওকে, আর একটা আঙ্গুল খেলাম। উনিও ওনার আঙ্গুল থেকে খানিকটা রক্ত খায়। পিপাসা মিটেছে? আচ্ছা বলুন, তারপর কি হলো? এরপর ডাক্তার মাহফুজ তার ব্ল্যাক ম্যাজিকের গবেষণা শুরু করে। প্রতিদিন নতুন নতুন সূত্র বের করতে থাকে, কিন্তু সে তার একসময় লোভ লেগে যায়। উনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হতে চেয়েছেন, তবে বিফলে যাচ্ছিল না কিছুই। তিনি টার্গেটের মতো পৌঁছেছিলেন, তবে কাজ করতে প্রতিদিন একটা মানুষের দরকার হতো, যার জন্য আমাকে বাছাই করেছে ডক্টর মাহফুজ। আমাকে মোটা অঙ্কের টাকা দিত, আমিও প্রতিদিন মানুষ কিডন্যাপ করে এনে দিতাম। আপনি কেন এসব করতে গিয়েছিলেন? তখন আমি এমনিতেই কিডন্যাপার ছিলাম। ও, তারপর বলুন। এরপর দেশ জুড়ে হইচই পড়ে যায়, সবাই কিডন্যাপের ব্যাপারে সতর্ক হয়ে যায়। সবাই সন্দেহ করে পদ্মা সেতুর জন্য কল্লা চোর বের হয়েছে, কিন্তু আসলে তখন আমরা ছিলাম এই কাজে। হ্যাঁ, আমিও শুনেছিলাম। এরপর কি হলো? এরপর মানুষ এনে দেওয়া খুব কষ্টের হয়ে যায়। ডক্টর মাহফুজ আমার উপর চাপ সৃষ্টি করতে থাকে। আমিও পাগলের মতো মানুষ খোঁজা শুরু করি, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। একদিন হতাশ হয়ে ডক্টর মাহফুজের আস্তানায় যাই। দরজা খোলার আগেই ভিতর থেকে একটা শব্দ আসে। আমি জানালার পাশে গিয়ে দেখার চেষ্টা করি কি হচ্ছে। তখন বুঝে ফেলেছি আসল কাহিনী। ডক্টর মাহফুজ এই ব্ল্যাক বুক বইটি বানায়, যে বইয়ের সাহায্যে যে অতীত এবং ভবিষ্যৎ দুটোই হাতের নাগালে আনতে পারবে। সে যেদিন মরবে তার পরের দিন আবার তার চামড়ারা সেই বইয়ের মাধ্যমে তাকে জীবিত করবে, অর্থাৎ সে অমর হয়ে যাবে। কিন্তু এই জন্য সেদিন রাতেই 8 জন মানুষের রক্ত দরকার ছিল। যদি 8 জন মানুষের রক্ত হয়, তবে উনি বইটি সম্পূর্ণ বানাতে পারবেন। এদিকে আমি একটাও মানুষ জোগাড় করিনি। ও মাই গড, এরপর কি হলো? এরপর উনি আমার জানালার পাশে দেখে ফেলে। আমি পালাবো ঠিক তার আগে উনি তার চামড়া দিয়ে আমায় ধরে ফেলে, কিন্তু তখনই চলে আসে ওনার শেষ সময়। একটা জাদুর পাখি ছিল ওনার। পাখিটি ওনার মৃত্যুর 10 মিনিট আগে খবর পেয়ে যেত। তখন পাখিটি চিৎকার করে দেয়। তখনই ডক্টর মাহফুজ চমকে ওঠে। 8 জন মানুষ তো হয়নি, সব ওনার বিপলে যেতে বসেছে। তাই বুদ্ধি খাটিয়ে উনি সেই বইয়ের ভিতরে ঢুকে পড়ে। উনি যাওয়ার সাথে সাথে সব চামড়া হাওয়া হয়ে যায়, বইটিও অটোমেটিক গায়েব হয়ে যায়। আমি বুঝিনি কি হয়েছে, তাই পালিয়ে বাসায় চলে আসি। দরজা খুলতে যাব, তখনই দেখি আমার পায়ের সামনে সেই বই। আমি অন্ধকারে খেয়াল না করলেও বুঝতে পেরেছি এটা ব্লক বুক হবে, তাই লাথি মারার প্রস্তুতি নিয়েছি। এমনি একটা ভয়ঙ্কর হাত এসে আমাকে বইয়ের ভিতরে নিয়ে যায়। চলে যাই আমি অতীতে। গিয়ে আমার উপকারও হয়েছে। আমার স্ত্রী মারা গেছিল 3 মাস আগে, তাও রোড অ্যাক্সিডেন্টে। তাই অতীতে গিয়ে আমি আমার স্ত্রী পিয়াকে বাঁচাই। এরপর থেকেই আমি অভিশপ্ত হয়ে যাই। কিন্তু আমি জানতাম আমি যদি মানুষের রক্ত খাই, তবে সে রক্ত সোজা বইয়ের ভিতরে যাবে। 8 জন মানুষের রক্ত পরিপূর্ণ হলেই সে বেঁচে যাবে, আবার জেগে উঠবে ব্ল্যাক বুক। তাই মানুষের রক্ত না খেয়ে পশু পাখির রক্ত খেতাম। ও, তাহলে তো আমি হুগা মারা দিছি। আমিও তো 33 জন খাইছি। সমস্যা নেই, হাতে এখনো 2 ঘন্টা আছে। রাত 12টার আগে যদি আমরা গিয়ে মিশন কমপ্লিট করি, তবে সব ঠিক হয়ে যাবে। কিসের মিশন? তুমি আমাকে জবাই করবে। কি? না, আমি পারবো না। দেখো আবির, তুমি এখন পিপাসা মুক্ত। একটু পর তোমার রক্তে পিপাসা পাবে, তখনই তুমি আমার রক্ত খেতে চাইবে, কিন্তু তুমি খাবে না। তুমি ধৈর্য রেখে আস্তানা অবধি যাবে। কথা দাও? আমি পারবো তো? হ্যাঁ, তুমি আবির হাসান কাব্য, হরহর আর ভৌতিক ঘটনা নিয়ে সারা জীবন গবেষণা করেছো। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। ওকে, কিন্তু কি করব? আস্তানায় গেলেই আমরা সেই বই দেখতে পাবো, আর বইয়ের পাশেই একটা
তলোয়ার রাখা আছে। তলোয়ারটা ডক্টর মাহফুজের। তুমি সেই তলোয়ার দিয়ে আমাকে জবাই করে দিবে। এরপর আমার দেহ থেকে বের হওয়া রক্ত সেই বইয়ের মধ্যে ফেলবা। যখন বইটি লাল বর্ণ ধারণ করবে তখন তুমি ওই বইটাকে আগুনে ফেলে দিবা। ব্যাস, বইয়ের খেলা শেষ। আর এটা তোমাকে পারতেই হবে আবির। মনে রেখো, তুমি আবির হাসান কাব্য, তুমি সব পারো। রহস্য নিয়ে খেলাই তোমার কাজ। ওকে, কিন্তু একটা প্রশ্ন, তোমার রক্ত দিলে তো সে শক্তিশালী হবে। না, কারণ সেই বইয়ের শিকার আমরা দুজন। যে কোনো একজনের রক্ত লাগবে। তুমি বললে আমি তোমাকে জবাই করে দিতে পারি, তবে আমি বেঁচে যাব। তাই করুন। আপনার স্ত্রী, পরিবারের সবাই বেঁচে আছে, তাদের পাশে দাঁড়ানো দরকার। না, তা আর হবে না। আমার আঙুল তুমি খেয়েছো, কোনো মেডিসিনও নেই। হাতের রোগ ছিঁড়ে গেছে আমার। জোড়া গেলেও আর 4 ঘন্টা বাঁচবো, এরপর এমনিতেই আমি মারা যাব। তুমি আমাকেই জবাই করবো। ওকে। এরপর রায়হান একটি গাছের সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়তে লাগলো। উইং ট্রিং ব্রিং ক্রিং গুয়াইস গুয়াইস আলাতুকা মিনখাজ আখ আখা হালিক্রা ইউহা ক্রোজ। সঙ্গে সঙ্গে গাছটি 2 ভাগ হয়ে যায়। গাছে অপর প্রান্তে দেখা যায় একটি দরজা। লোকটি সে দরজা দিয়ে প্রবেশ করে। আমি লোকটিকে অনুসরণ করতে লাগলাম। অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম অন্য একটি দেশে। সেখানেও সব অন্ধকার। কিছু দূর হাঁটার পর আমরা একটা বাড়ির ভেতরে ঢুকে যাই। লোকটির কথা মতো টেবিলের সে বইও দেখতে পেলাম। ঘড়িতে সময় রাত 11:41। মাত্র 19 মিনিটের ভেতর কাজ শেষ করতে হবে। টেবিলের পাশে তলোয়ারও রাখা আছে। আবার আশ্চর্যজনক একটা সিনও দেখতে পেলাম। ডাক্তার মাহফুজুর রহমান আশিকের একটি মূর্তি দাঁড় করানো পাথর দিয়ে। ওনার আস্তানায় নিজের মূর্তি বানিয়েছিল। যাক, আমি ওনাকে দেখতে পেলাম। আর যাই হোক, আমার জীবন নরক বানানো লোকটি কেমন তা তো দেখেছি। আমার পাশে থাকা রায়হান বলল, মিশন শুরু করো। আমি টেবিলের ওপর শুয়ে পড়ি, তুমি জবাই করো আমাকে। একটা কথা মনে রেখো, তুমি আবির হাসান কাব্য, তুমি অবশ্যই পারবে, ভয় পাবে না। ওকে, যান। রায়হান টেবিলে গিয়ে শুয়ে পড়ে। আমিও তলোয়ারটা হাতে নিলাম। ঘড়িতে তাকিয়ে দেখি আর 15 মিনিট আছে। সময় অপচয় করা যাবে না। এদিকে আমার রক্তের পিপাসা পেয়েছে খুব। মাথা ঝিম মেরে উঠলো, হিংস্র হয়ে গেলাম। কুচ করে এক কোপ দিলাম লোকটির গলায়। সঙ্গে সঙ্গে চিৎ চিৎ করে রক্ত বের হতে লাগলো। আমি আগে কিছু রক্ত খেয়ে নিজেকে শান্ত করলাম। রায়হান ধড়পড় করে করতে করতে মারা যায়। সময় আর 13 মিনিট আছে। আমি রক্ত হাতে নিয়ে বইয়ের উপর মাখতে থাকি। অবেক্ষণ মাখার পর বইটি লাল আকার ধারণ করে। সময় আর 10 মিনিট। তাড়াতাড়ি বইটা হাতে নিয়ে দাঁড়াই, কিন্তু আগুন! ও মাই গড, এখন আগুন পাবো কোথায়? রায়হান তোমাকে আগুনের কথা বলেনি। বইটা আমার টেবিলে রেখে রায়হানের পকেটে হাতাহাতি করতে লাগলাম। রায়হানের পকেটে কোনো ম্যাচ নেই। আল্লাহ, এখন কি হবে? প্রায় 4-5 বার রায়হানের পকেট চেক করলাম, কোনো ম্যাচ নেই। এদিকে সময় আর 7 মিনিট আছে। 7 মিনিটের ভেতর বই না পড়লে তো ডক্টর মাহফুজ বের হয়ে আসবে। হাত পা থরথর করে কাঁপতেছে আমার। নিজের পকেটও চেক করলাম, আগুন নেই। আর 6 মিনিট আছে। মাথা ঝিমঝিম করতে লাগলো। আজকে মনে নিজেও শেষ হব। আর মাহফুজও মুক্তি পাবে। কপাল বেয়ে ঘাম পড়ছে আমার। এখন একটা কথাই মনে পড়ছে আমার, তুই একটা গাধা আবির। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর তখনই চোখ গেল মূর্তির ওপর। ইয়াস, পাথরের মূর্তি। তলোয়ার নিয়ে মূর্তির পেটে জোরে জোরে আঘাত করতে লাগলাম আমি। কয়েক কোপ দেওয়ার পর 3-4 টুকরো পাথর হয়ে পড়ে যায়। আমি আগে দৌড়ে গিয়ে নিজের গায়ের গেঞ্জিটা খুলে ফেলি। এরপর গেঞ্জি মাটিতে রেখে পাথরের টুকরো ঘষাঘষি শুরু করলাম। সময় আর 2 মিনিট আছে। কি হবে কে জানে। অনেকক্ষণ ঘষার পর পাথর গরম হয়ে যায়। আগুনের শুল্কা মারতে লাগলাম। সময় আর বের হচ্ছে। হয়তো সকল ব্ল্যাক ম্যাজিক পোড়ার ধোঁয়া। চোখ দুটি বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। এরপর হয়ে গেলাম বেহুশ। চোখ মেলে দেখি আমি জঙ্গলের পাশে রাস্তায় শুয়ে আছি। আমার চারপাশে পুলিশ পিস্তল ধরে রেখেছে। চোখ মেলে তাদের কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ শোনেনি। পিস্তলের গোড়া দিয়ে আমার মাথা আর পিঠে ধোলাই করে। খুব কান্না পাচ্ছিল। নিজের জীবন বাজি রেখে দেশের মানুষ রক্ষা করেছি। আজ দেশ আমার বিরুদ্ধতা করছে। আমাকে পিটিয়ে আমার অজ্ঞান করে ফেলে। এরপর জেলে নিয়ে যায়। আদালতে আমি সব সত্য বলেছি, তাও আমাকে 10 বছর জেল দেওয়া হয়েছে।
কারণ আমি খুনি, ফাঁসি দেয়নি, তাও বেশি। আজ 10 বছর পূর্ণ হয়েছে, তাই জেল থেকে মুক্তিও দিল। তাই লিখে ফেললাম আপনাদের জন্য একটা গল্প, কাল দুনিয়া। গল্পটাকে এখানে শেষ করলাম। এই গল্পে সিজন 2 যদি আপনারা চান তাহলে সবাই কমেন্ট করে জানাবেন